ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় শঙ্কা, সংকট এবং অর্থনীতি। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক আহসানুল আলম পারভেজ, রাজনৈতিক অর্থনীতিবিদ ও চেয়ারম্যান এনবিইআর। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এশিয়ান বিজনেস আয়োজনে। আপনার মাধ্যমে আপনাদের লক্ষ লক্ষ দর্শক শ্রোতাকে সালাম। জি, এই যে কোটা সংস্কার আন্দোলনে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শঙ্কা, সংকট এবং অর্থনীতি, তো আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব যে এই যে স্থবিরতা সৃষ্টি হয়েছে তাও আমাদের নিঃসন্দেহে ইতোমধ্যেই অর্থনীতিতে একটি বড় প্রভাব পড়েছে। কি বলবেন এই বিষয়ে? এখানে বলার কিছু নেই, কারণ ফিগারের অঙ্কের কিছু পার্থক্য হতে পারে, কিন্তু এই আন্দোলন, এটা শুধু কোটা আন্দোলন বললে ভুল হবে। এটার মধ্যে কোটা আন্দোলন ছিল, বয়স বাড়ানোর আন্দোলন ছিল, বিভিন্ন রকম আন্দোলন ছিল আছে। তো যেটা হয়েছে এটা আমি মনে করি 85 থেকে 1 লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমি বললাম অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। কিন্তু যেই বাচ্চাটা আপনার ওই ড্রয়িং রুমে খেলার সময় গুলি খেয়ে মারা গেছে, যে বাবা দুধ আনতে গিয়ে দোকানে গিয়ে মারা পড়েছে, যে মায়ের সন্তান পানি দিতে গিয়ে মারা পড়েছে, এটা তো আমি কোনো ভ্যালুয়েশন করতে পারবো না। তাই এটার জন্য আমি জাতির কাছে ক্ষমাপ্রার্থী, কারণ জীবনের জীবনের তো কোনো মূল্য নেই, প্রাইসলেস। হ্যাঁ। এবং আমাদের একজন বিশাল ব্যবসায়ী, আমি যাদেরকে অলিগার্ক বলি, বিগ ফিশ বলি, উনি গতকালকে বোধহয় একটা বিবৃতি দিয়েছে যে $1 বিলিয়ন চাইতে একটি জীবন মূল্যবান, এবং উনি কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাই আমি ভালো লেগেছে কথাটা, যে উনি এই কথাটা বলতে পেরেছেন। কিন্তু উনি এটা বলেছেন, কিন্তু উনি তো এটা বন্ধ করতে পারেন নাই। উনি এটা বড় দেরিতে বলেছেন। উনি এটা 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 উনি উনি প্রধানমন্ত্রীর আশেপাশের লোক, অর্থাৎ উনি কিছুই করেন নাই, শুধু একটা বুলি উড়াইয়েছেন। বাট বুলিটা কিন্তু সঠিক। জি, এবার আমি একটু যেতে চাই, যেহেতু আমাদের শুরুতে বলছিলাম শঙ্কা, সংকট এবং অর্থনীতি আমাদের আলোচনার বিষয়। তো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে জুন মাসের থেকে জুলাই মাসে আমাদের যদি আমি বাংলাদেশি মুদ্রা এটাকে কনভার্ট করি, তাহলে 7,500 কোটি টাকা প্রায় পরিমাণ বাংলাদেশি মুদ্রা সেটা কম এসেছে এবার জুলাই মাসে। দেশের যে এই আন্দোলন চলছে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের, এবং এই উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। এই আন্দোলনের সহিংসতার বহু হতাহতের প্রতিবাদে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে একটি আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে এবং নানাভাবে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে ক্যাম্পেইন করছেন অনেকে বাইরে থেকে। এই কোটা সংস্কার আন্দোলনে এটি কিন্তু একটি বড় ধাক্কা আমাদের রেমিটেন্সের জন্য। কি বলবেন আপনি এই বিষয়টাতে নিয়ে? দেখেন, আপনি আপনার আত্মীয়ার অসুস্থ হয়েছে শুনে আপনার খালাই ধরেন না, আপনার কাজিনরা তাকে এভাকুয়ারে নিয়ে গেছে। আপনি জানেন যে আমার খালা অসুস্থ, কিন্তু আপনি কারণ জানেন না। আমাদের রেমিটেন্স কমার জন্য এই কোটা আন্দোলন আংশিক দায়ী। আমাদের রেমিটেন্স কমার জন্য ছাত্রছাত্রী বা আমাদের বাচ্চা সোনা মণি, এদেরকে হত্যা করা ব্যাপারে প্রতিবাদী বিদেশে যারা থাকে ওরা ড্যাম কেয়ার, এটা একটা প্রতিবাদ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে রেমিটেন্স কমার সূত্রপাত আপনার আমরা এই যে দুটো কথা বললাম, এটা একটা রাজনৈতিক, একটা বললাম অর্থনৈতিক। কিন্তু এই রেমিটেন্সের ব্যাপারে রাজনৈতিক আর অর্থনৈতিক কারণ ছাড়া আরও অনেক কারণ আছে। আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে এয়ারপোর্টে কাস্টমার অফিসার থাপ্পড় মারে, উনি বহাল তবিয়তে আছে এই শাসন আমলে, হ্যাঁ, যেখানে আমার মতন একজন ক্ষুদ্র
অধ্যাপক, আপনাদের টিভি অন্য টিভিতে আমি বলেছি আমি যেখানে পাই থাপ্পড় মেরে তার দাঁত ছেড়ে দেবো ওই অফিসার। তাহলে যেইটুকু প্রতিবাদ আমি করতে পেরেছি রাষ্ট্র করতে পারে নাই, এই জন্য রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে দেশপ্রেম নাই। রেমিটেন্স যোদ্ধারা 2 টাকা যেখানে বেশি পাবে সেখানে হবে। এবারের বাজেটের আগে 2.5 টাকা বাংলাদেশ ব্যাংক প্রণোদনা দিত এবং আপনার 2.5 টাকা ব্যাংকগুলো প্রণোদনা দিত। দুঃখজনকভাবে এবারের গভর্নর সাহেব বাজেটে সরকারের সেই 2.5% উইথড্র করেছেন এবং ব্যাংকগুলোটা খোলা রেখেছেন। সো এই অর্থনৈতিক কারণে রেমিটেন্স ফ্লো কমবে, এটা স্বাভাবিক। কিন্তু কোরবানি মাসের আগে এবং কোরবানি মাসের সময় একটু রেমিটেন্স বাড়বে, এটা খুবই স্বাভাবিক। আরেকটি বিষয় হচ্ছে যে রেমিটেন্স যেটা গত মাসে বেড়েছে সেটা গভর্নর এটা বলেছে, মানে বাংলাদেশ ব্যাংক 2.5% প্রণোদনা না দিলেও ব্যাংকগুলো উচ্চ হারে কিনতে পারবে। সো ওখানে অর্থনৈতিক কারণে রেমিটেন্স প্রবাহ গত মাসে বেড়েছে। কিন্তু এখন আবার আমাদের এখানে ধরেন এই এখন যে অনেকগুলো সেক্রেটারি, আমি শিক্ষক, আমি রাজনৈতিক কথা বলছি না, আমি শিক্ষার কথা বলছি, আমাদের অনেকগুলো সেক্রেটারি হচ্ছে আবেদ আলী বিসিএস, ওই যে ড্রাইভার প্রশ্ন ফাঁস করছে যে আবেদ আলী, আমি ওদের নাম দিয়েছি আবেদ আলী বিসিএস, ওরা কিন্তু এখন সচিব। তো সেই আবেদ আলী বিসিএসরা এমন কথাও বলেছে যে প্রবাসীরা যদি তাদের টাকা বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে পাঠান নাই, এটার কাগজ দেখাতে না পারেন, তাহলে ওরা ওদের পাসপোর্ট রিনিউ করবে না। এই আবেদ আলী বিসিএস ছাড়া, ছোট লোকের বাচ্চা ছাড়া, অমানুষ ছাড়া, অশিক্ষিত ছাড়া আমি বিদেশে টাকা কামাই করেছি ওইটা আমি বিদেশের জলে ফেলে দেব নাকি কি করব? আপনি রাষ্ট্রদূত, আপনার বেতন আমার, আপনার বউ লিপস্টিক লাগায় আমার টাকায়, কিন্তু এরা এখনও আমাদের দূতাবাসে রয়েছে। আমি এখন যখন টাকা পাঠাচ্ছে না, সৌদি আরবের আমার আত্মীয় আছে বা আরও অন্য দেশে, আমি ওদের জিজ্ঞেস করছি তোমরা যে এইভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছ না, তো দেশের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বলছে স্যার পাঠাবো না, আমার টাকা আমার যা ইচ্ছা তা করবো। আমি বললাম যে যদি দূতাবাস অ্যাকশন নেয়, আমি এবার দূতাবাস জ্বালিয়ে দেব, এবার আরেকবার কিছু বলতে বলেন, চুরমাচুর করে দেব আমার দূতাবাসকে, আমি আমার টাকা আমি যা করব। এই রিয়েকশনটার জন্য আপনি আবার কি বলে রেমিটেন্সের ড্রপ দেখবেন। তো সো এগুলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আমাদের দূতাবাসগুলোর ব্যর্থতা এবং আমাদের কাস্টমসের উপদ্রব সব মিলে আপনি যদি এই জিনিসগুলোকে সুষম করেন, ভদ্র করেন, সুন্দর করেন, রেমিটেন্স প্রবাহ আবার বাড়বে। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ের সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা হাসিয়া। যেহেতু আমরা আজকে আলোচনা বিষয়ে সংখ্যা, সংকট এবং অর্থনীতি, আমরা আবারও আলোচনায় ফিরবো। যেহেতু আমরা রেমিটেন্স নিয়ে কথা বলছিলাম, তো একটু একটা রেমিটেন্স নিয়ে লাস্ট আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে রেমিটেন্স নিয়ে কি সরকার সংকটে পড়তে যাচ্ছে বা শঙ্কায় পড়ছে? রেমিটেন্স নিয়ে তো আমাদের সরকারকে আলাদা করবো কেন? আমার দেশ, মাতৃভূমি, আমার দেশে তো আয় আছে শুধু গার্মেন্টস, রেমিটেন্স, এরকম 2-3টা খাত। তো সো আপনার রেমিটেন্স কম আসলে আমাদের কোমর দুর্বল হবে, আমাদের এক পা নাই বলতে হবে। তবে রেমিটেন্স কম আসার জন্য আমি মূলত দায়ী করি আমাদের রাষ্ট্রদূতদের এবং তারপরে দায়ী করি আমাদের এয়ারপোর্টের কাস্টমসের। আমি গত 2 মাস আগে থাইল্যান্ড গেছিলাম আমার নাতির চিকিৎসার জন্য। তো নাতির একটা কাগজ লাগছিল, একদিন বলল যে রাষ্ট্রদূত সাহেব আজকে আসেননি, আরেকদিন বলল যে রাষ্ট্রদূত সাহেব এতটা, এই আপনি আসার 10 মিনিট আগে চলে গেছেন।
আমি থাইল্যান্ড, আমি নাম বলছি। তো সো যেখানে আমাদের মতো লোকের, আমি হাসান মাহমুদকে, আমার মন্ত্রী, আমার জুনিয়র, আমি হাসানকে ফোন করতে পারতাম যে হাসান তোমার অ্যাম্বাসাডার এটা। তো এখন এগুলো তো একটা স্বাধীন দেশের নমুনা নয়। তো সো এই জন্য রেমিটেন্সের ব্যাপারে আমাদের রাষ্ট্রদূতদের অসৌজন্যমূলক আচরণটাই মেইন, আর এই এয়ারপোর্টের কাস্টমস। জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা যাচ্ছে এবং কাস্টমার যারা তাদের একটি অনাস্থা অনেকেই প্রকাশ করছেন এবং টাকা তুলিয়ে নেওয়ার একটা মনোভাব দেখা গেছে। এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত যদি বলেন আমাদের সাথে। আপনার প্রশ্নের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা আছে, কিন্তু ব্যাংকে তারল্য সংকট কোনো অস্বাভাবিক কিছু না। কোনো ব্যাংক যদি বেশি ফাইন্যান্স করে ফেলে এবং তার যদি যে অলরেডি ফাইন্যান্স করেছে সেটা আসতে দেরি হয়, তাহলে এখানে একটা তারল্য সংকট সৃষ্টি হয়। সেই জায়গায় ব্যাংক আরেকটা ব্যাংক থেকে টাকা নেয়, সেটার নাম হচ্ছে কল মানি। কিন্তু যখন ব্যাংক দেখতে পায় যে আগামী 3 মাসও আমার কাছে লুট হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, বিদেশে চলে যাওয়া টাকাগুলো আসবে না, তখন তার বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হতে হয়। বাংলাদেশ ব্যাংক গত 1 সপ্তাহ আগে প্রায় 26,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে ছাপিয়ে, টাকা বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে দিয়েছে। এই খবরটা লিক হয়ে গেছে। সো একদিকে এই খবরটা লিক হয়ে গেছে, এখন 26,000 কোটি টাকা দিয়ে দিছে, আপনি গেলে আপনার টাকা আপনাকে দিয়ে দিচ্ছে, উনি গেলেই ওনার টাকা ওনাকে দিয়ে দিচ্ছে, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাংকগুলো টাকা দিতে তারপরেও পারছে না। ব্যাংকগুলোতে আমি একটি ব্যাংকের ইসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের বৃহত্তম ব্যাংকের। তো আমাকে তো ব্যাংকের ডিএমডিরাই ফোন করে বলে যে স্যার আজকে এরকম একটা কথা আসলো, তখন আমি অ্যাভয়েড করি। তো সর্বশেষ কথা হলো, ব্যাংকগুলোর কাছে কথা এসছে যে সেভিংস অ্যাকাউন্টে সপ্তাহে 2 বার চেক কাটতে পারবে এবং ম্যাক্সিমাম 2 লাখ টাকা উইথড্র করতে পারবে। এইটা যদি কেউ শুনে, তো সে তো তাড়াতাড়ি তার টাকাগুলো ব্যাংক থেকে তুলে নেবে। এবং এটাই হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কথা বেশি হচ্ছে কাজের চাইতে। বাংলাদেশ ব্যাংক এই কথা বলে নাই যে আপনারা বাজে কথায় কান দেবেন না, যত টাকা লাগবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে সরবরাহ করবে। আমি গভর্নর হলে তাই বলতাম। আমি গভর্নর হলে বলতাম না যে আপনার টাকা আপনাকে ভেঙে ভেঙে দেবে, টুকরা টুকরা করে দেবে। এগুলো বাজারে শোনা যাচ্ছে, সেই জন্য মানুষ ভয় পেয়েছে এইটাই, এবং এটাতে টাকা আরও বেশি হারে মানুষ উঠিয়ে নিচ্ছে। আর কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ব্যাংকগুলোকে বিভিন্ন রেড জোন, ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। এটাও তো একটি কারণ অনাস্থা প্রকাশের। ডেফিনেটলি। তো এই ব্যাপারে আমি এই পর্যায়ে এসে একটু যোগ করতে চাই। এখন হঠাৎ করে আমাদের দেশের এক সর্বা বলল যে সাবরিনাকে আমার বাসার চাকর ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, আপনার আব্বা যা ফিল করবে। এখন হাঙ্গরি ব্যাংক, গরিব ব্যাংক, লুট হয়ে গেছে ব্যাংক, এর সাথে ভালো ব্যাংকের সাদিয়ে মোবারক করিয়ে দেবেন, যেটার নাম ওরা ইংলিশে রেখেছে মার্জার। এগুলো বেকুবরা বলেছে, ওদের পড়াশোনা নাই। কারণ হচ্ছে আপনি বিয়ে করাচ্ছেন যদি আপনার বুয়ার ছেলের সাথে আমার চাকর ছেলের মেয়ের সাথে মিলন, মার্জার, তাহলে আপনারও কি হলো, আমারও কি হলো, ওই 2 পরিবারের কি হলো। আপনি মরাধরা ব্যাংক একটার সাথে আরেকটা ব্যাংকের মরাধরা ব্যাংকের সাথে বিয়ে শাদী করাই দিতে চাচ্ছেন, এটা আপনার ব্যাংকিং নলেজ নাই এবং এটা হবে না। আমি তখনই বলেছি, হ্যাঁ, মার্জারের মানি ওনারা জানে না। হোয়াট ইজ MERJAR? মার্জার মানি হচ্ছে একটি বড় ব্যাংক, একটি শক্তিশালী ব্যাংক, একটি ধনী ব্যাংক আর একটা গরিব ব্যাংকে নেয়, যেন তার আরও 5 বছর না লাগে আরও 200 ব্রাঞ্চ খুলতে। সে চিন্তা করে 100 কোটি টাকা লস গেলে গেল, 1000 কোটি টাকা লস গেলে গেল, আমরা রেডি ব্রাঞ্চ পেলাম, আমরা রেডি ক্লায়েন্টস পেলাম। এটাও হয় না কেন, আমাদের দেশে সবগুলো ব্যাংক পাশাপাশি। তো আমাদের যখন আপনার ইউসিবি পাশাপাশি, IFIC এই পাশে, ডান পাশে আরেকটা ব্যাংক, তাহলে আপনি যখন এটা অধিগ্রহণ করবেন, আপনি নিশ্চয়ই এক জায়গায়
বেসিক ব্যাংকের 3টা ব্যাংক থাকবে, তার মানে মানুষ চাকরি হারাবে, ব্যাংকাররা প্রতিবাদ করবে। আপনি 3টা ব্যাংকে 16 জন দারোয়ান কেন রাখবেন? আপনি একটা ছাদের তলায় চলে আসবেন, ওটাও হবে না। আমি তখন ওইটাও বলেছিলাম, কিন্তু বাংলাদেশে আবেদ আলী সেক্রেটারি বেশি হওয়াতে, ওই কষ্ট ফাঁস করা সেক্রেটারি আবেদ আলী সেক্রেটারি বেশি হওয়াতে এটাই হয়েছে, এবং আমাদের কথা কেউ শুনেনি। এখন যখন রুগী অসুস্থ, আমাদের অর্থনীতি অসুস্থ হয়ে গেছে, তো এখন আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি ফেল করতে তো বাধ্য। যা কঠিন কঠিন প্রশ্ন করছেন আপনি আমাকে, বলুন। হ্যাঁ, এই যে আপনি নিজেই বলছিলেন যে অর্থনীতি অসুস্থ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অর্থনীতি কি ভেঙে পড়বে বা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে? কোনো অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে না। অর্থনীতি তো কাঁচের গ্লাস না। অর্থনীতির যেটা হয় ওটার নাম হচ্ছে অর্থনীতি সংকুচিত হয়ে যায়। আপনার যেটা ইনকাম ওটা নিয়ে আপনি সংসার চালাতে পারবেন না। আপনার স্বামীর যে দোকান আছে বেচা বিক্রি হবে না, উবার চলবে না, রেস্টুরেন্টে মানুষ খাবে না, অর্থাৎ ব্যবসা ইন্টারনাল প্রোডাকশন সংকুচিত হয়ে যাবে, মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে, মানুষ গ্রামে চলে যাবে। আবার আমরা ধান, চাল, ডাল, মাছ, শাক, সবজি ইত্যাদি নির্ভর একটা জীবনে আসবে, আমাদের বিলাসিতা কমে যাবে। তাই অর্থনীতি ভেঙে যাবে বললে ওই অর্থে না, শুধু আপনি বলতে পারবেন, যদি খুব কঠিন করে বলতে হয়, যেই মানুষটা দুবেলা খেত সে একবেলা খাবে, যেই মানুষটা। আর যে মানুষটা একবেলা টেনে টুনে বাচ্চা কাচ্চা নিয়ে খেত সে হাঙ্গারে থাকবে। আর গোল্ডেন জিলাপি কেনার জন্য 21,000 টাকা দিয়ে আপনার লোক থাকবে। তাই আপনি সব কিসিমের লোক পাবেন। জি, আমরা আলোচনায় ফিরবো, বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ের সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি এবার আপনার কাছে জানবো যে, যেহেতু বলছিলেন সাধারণ মানুষের কথা, আবারও তারা গ্রামে ফিরে যাবে, তো এই অস্থির এই অর্থনীতিতে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে তারাই রয়েছে, যারা মানে সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষ যারা, কারণ নিত্যপণ্যের উচ্চমূল্য, কারণ স্বাভাবিক জীবনযাপনে তারা মোটামুটি হিমশিম খাচ্ছে বলা যেতে পারে। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, যত দোষ নন্দঘোষ, জিনিসপত্রের দাম বাড়লে শুধু সরকারের দোষ, আমি এইটাতে বিশ্বাস করি না। বিশ্বমন্দা, ডলারের দামের আবার চেঞ্জ হয়েছে, 125 টাকা হয়েছে এখন। তো সব কিছু হচ্ছে আপনার এই বিশ্ব অর্থনীতির কারণে আমাদের অর্থনীতি সংকুচিত হচ্ছে। তবে আমি রাহুল গান্ধীর একটি বক্তব্য দিয়ে, যেহেতু রাহুল গান্ধীর এই বক্তব্যটা আমার মতন 65 বছরের একজন অধ্যাপকের মনে হলো এটা কি শুনলাম। রাহুল গান্ধী বলল যে, আমি রাহুল গান্ধীর কথা ঈশ্বর চেঞ্জ করতেছি, যে 1% लोग बांटता है, 1% लोग 10% लोग के लिए बांटता है। तो আমার দেশে 0.5% লোক বাজেট বরাদ্দ দেয়, আর 3% লোকের জন্য 97% লোক বাজেটের সুফল থেকে, বাজেটের অ্যালোকেশন থেকে বঞ্চিত। এ ব্যাপারে আমি তো একদম পার্সেন্টেজ করে বলে দিলাম, 97% অফ মাই পিপল দে আর ডিপ্রাইভ অফ এনি বেনিফিট অফ দি বাজেট। ফ্লাইওভার দিয়ে তার কিছু আসবে না, রেঞ্জার রোভার দিয়ে তার কিছু আসবে না, মেট্রো রেল দিয়ে তার কিছু আসবে না, কক্সবাজারের সি বিচ দিয়ে তার কিছু আসবে না। তার দরকার চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, যেটার ব্যবস্থা হয়নি। শুনেছি কয়েকদিনের জন্য মরিচের কেজি 600 হয়েছিল, পরে আবার কমেছে। তাই গরিব বিরোধী বাজেট, গরিব বিরোধী সমাজ, গরিব বিরোধী রাষ্ট্রতে আমার আর কিছু বলার নাই। আর গরিবরা জাগলে এটার পরিবর্তন হবে। ইন্ডিয়ার কৃষক আন্দোলনের উদাহরণ, ইন্ডিয়াতে একটা মেয়ে ধর্ষিত হলে কি হয় সেটা হচ্ছে উদাহরণ।
তাই আমি যেহেতু পলিটিক্স করি না, তো আমি জাস্ট পলিটিক্যাল, আমার কথায় সামান্য সামান্য পলিটিক্সের গন্ধ আছে। সেটা হচ্ছে আমি রাজনৈতিক অর্থনীতিবিদ। আমি সব সময় বলি যে পলিটিক্স ডিসাইডস, যে টাকার ভাগটা কে হবে, বড় ভাগটা কে পাবে। থ্যাংক ইউ। জি, এবারে আন্দোলনের সবচেয়ে বেশি কিন্তু একই সাথে সাধারণ মানুষের পাশাপাশি হয়েছে রপ্তানিমুখী অর্থনীতি, যেটা আমরা বলে থাকি। আন্তর্জাতিক বাজারে থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি, বিশেষ করে এই যে এই সময়টাতে যেভাবে ইন্টারনেট বন্ধ ছিল, যে যে কাজগুলো এর মাধ্যমে হতো, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। একদম সিম্পল বাচ্চাই আমার ছাত্ররা বুঝবে। আবেদ আলী বিসিএস, আবেদ আলী সচিবরা যখন হোয়াটসঅ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন তারা বুঝতে পারে না যে আমাদের এক্সপোর্ট ডকুমেন্টেশন, অর্থাৎ আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট করি, আমরা এয়ারওয়ে বিল, তারপরে জাহাজের কাগজ বিল, আমরা কোটেশন, আমরা চালান, আমাদের সব কিছু, অর্থাৎ এখন আর আমরা ট্যালেক্সের যুগে নেই। আবেদ আলী মাস্টারদের অবস্থা, আমরা ফ্যাক্সের যুগে নাই। তো যেখানে আন্তর্জাতিক সম্পর্ক, দেশীয় সম্পর্ক, বিভাগীয় সম্পর্ক, জামাই বউয়ের সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, আপনার যদি বাচ্চা থাকে ইংল্যান্ডে পড়ে, সে আপনার সঙ্গে কথা বলতেছে হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি যেখানে পুরো আপনার দেশকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন পৃথিবী থেকে, অর্থনীতি থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, তো এটার ভয়াবহ পরিণতি হয়ে তারা যে মিথ্যা কথা বলেছে যে এটা ঠিক করতে 1 মাস লাগবে, যখন দেখা গেল যে ব্যবসায়ীদের চাপ সৃষ্টি হলো যে তাহলে তো দেশটাই নষ্ট হয়ে যাবে, তখন আমার ছাত্র পলক জনতার কাছে এইভাবে মাপ চেয়েছে। তো মাপও চাইতে হবে কেন, এইভাবে মাপ চেয়েছে। সো পলক আমার ছাত্র, সে অনেক ভালো একটা ছেলে, মানে ব্যবহারে অসম্ভব ভালো ছেলে। তো সো পলকও অসহায় হয়ে একটা সিস্টেমের এইরকম একটা কাজও করলো সে, অর্থাৎ ওই জায়গায় আমি হলে তো করতাম না। এটা তাহলে অপরিপক্কতার লক্ষণ না, অপরিপক্কতা ব্যক্তিত্বহীনতার লক্ষণ, ব্যক্তিত্বহীনতার লক্ষণ। আমি সরকারের সমর্থক, আমি আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আমাকে আপনি কখনো শুনেন নাই যে কাউকে পা চাটতে। আমি যদি সরকার সমর্থক না হই, আমাকে রূপালী ব্যাংকের ডাইরেক্টর করে কী করে? আমি যদি সরকার সমর্থক না হই, আমাকে এই সাধারণ মেম্বার ডাইরেক্টর করে কী করে? আমি যদি সরকার সমর্থক না হই, আমাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে কী করে? কিন্তু আমার যখন মনে হয়েছে এই ব্যাংকটা নষ্ট হবে, আমি পদত্যাগ করেছি। রূপালী ব্যাংক আমাকে যখন বলছে আরেকবার অ্যাপ্লিকেশন দেন, আরেকবার আপনাকে ডাইরেক্টর করি, আমি বলছি আমার হওয়ার প্রয়োজন নেই। তাই এখানে আপনি মেজরিটি বলবেন না, আপনি বলবেন যে ব্যক্তিত্বের অভাব। রাষ্ট্র এখন ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন কিছু মানুষ দ্বারা শাসিত হচ্ছে। আর প্রধানমন্ত্রী ওনাদের উপরে বিশ্বাস রেখে শুধু ঠকছে আর ঠকছে। বঙ্গবন্ধুর মেয়ের কথা বলছি আমি, উনি এদের উপরে বিশ্বাস রেখে যারা বড় বড় কথা বলে। আমার কথা হচ্ছে, আপনি একদম উদাহরণ দিয়ে বলি, পানির মতো সত্য। ভারতের ফাইন্যান্স মিনিস্টার, সেই যে মহিলা আছে, ওনার কথা শুনুন। আমার ফাইন্যান্স মিনিস্টার যেটা আছে, তিনার কথা শুনুন। একজন সেনাবাহিনীর জেনারেল কী করে একটা দেশের প্ল্যানিং মিনিস্টার হয়? আপনার এখানে প্ল্যানিং মিনিস্টার বহুবার আসছে, মান্নান ভাই। মান্নান ভাই খুব যে বেশি ব্রিলিয়েন্ট তেমন না, কিন্তু মান্নান ভাই বুঝে, অর্ধেকটুকুন বুঝে। কিন্তু অর্থনীতির 1% যে প্ল্যানিংয়ের 1% যে বুঝে না, সেই একজন বুড়া মেজর জেনারেলকে আপনি করছেন প্ল্যানিং মিনিস্টার, আরেকজনকে করছেন আপনি অর্থমন্ত্রী। তো এতে আপনার বাসার পিলারগুলো, আপনার বাসার বিমগুলো, আপনার বাসার কলামগুলো সব ঝরঝরে হয়ে গেছে। ওইটা ভেঙে পড়তেছে, আর আপনারা বলতেছেন অর্থনীতি ভেঙে পড়তেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তেছে। জি স্যার, অনেক আলোচনার সময় মানে সময় স্বল্পতার কারণে আসলে অনেক কিছুই আলোচনা করতে চাইলে অনেক সময় অল্প কথাতেই বোঝা যায়, অনেক বোঝা যায়। আচ্ছা, জি স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আছে এ পর্যন্ত। আগামী শনিবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।